রমা এবং টিনা দুই বোন ভীষণই আলাদা প্রকৃতির ছিল। রমা একটু ঘরোয়া এবং সংস্কারী ধরনের মেয়ে ছিল, অন্যদিকে টিনা খুবই মডার্ন এবং স্বাধীনতা প্রবণ মেয়ে ছিল। টিনা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ইংলিশে কথা বলে এবং বিদেশ থেকে পড়াশোনা শিখে আসার ফলে তার ভীষণ পরিমাণে অহংকার ছিল। কিন্তু রমা শান্ত স্বভাবের মেয়ে হওয়ায় তার স্নিগ্ধতাকে সকলে ভীষণ পছন্দ করত। রমার সাথে মনীষ নামে একটি ছেলের বিয়ে ঠিক হয় এবং কিছুদিনের মধ্যেই মনীষের সঙ্গে রমার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর মনীষ, আজকে অফিস থেকে আসার সময় তুমি একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, কেমন? কারণ আজকে আমার বোন আসবে, ওর বিদেশে পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই আমি বলেছি যে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসে ঘুরে যেতে। হ্যাঁ, ভালো করেছো। আমি তো তোমার বোনকে বিয়ের সময় দেখিওনি, তখন মনে হয় তোর ইউনিভার্সিটির পরীক্ষা চলছিল। এই সুযোগে আমার সাথে তোমার বোনের আলাপও হয়ে যাবে। হ্যাঁ, ওর সাথে আলাপ করে তোমার খুব ভালো লাগবে। ও ভীষণ মডার্ন প্রকৃতির মেয়ে, ওর চিন্তাধারা একদমই আলাদা ধরনের। আচ্ছা, আমি এখন বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি যা যা বলেছো আমি সব নিয়ে আসবো। এই বলে মনীষ অফিসে চলে যায়। কিছুক্ষণের মধ্যে টিনা তার দিদির বাড়িতে এসে হাজির হয়। তার পরনে একটা শর্ট প্যান্ট এবং টপ থাকে। তাকে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়ায় এই জামা কাপড় তার গায়ে ভীষণ পরিমাণে মানিয়ে যায়। রমা তার বোনকে এতদিন পর দেখে ভীষণ পরিমাণে খুশি হয় এবং সে তার বোনের ভালো মতো আপ্যায়ন করে। দুই বোন সারাদিনে অনেক অনেক গল্প করে। সন্ধ্যা হতেই মনীষ অফিস থেকে ফিরে আসে। প্রথম দেখাতেই মনীষ টিনাকে পছন্দ করে ফেলে। বাহ, রমার বোনকে তো দেখতে ভারী সুন্দর। ঘরটা যেন আলো করে আছে, গায়ের রং দেখলে শান্তিতে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি এত সুন্দর মেয়ে আগে তো কখনোই দেখিনি। তার উপর কি সুন্দর মডার্ন ড্রেস পরেছে। বিয়ের আগে যদি রমার বদলে টিনাকে দেখতাম তাহলে তো আমি ওকেই বিয়ে করে নিতাম। রমা এবং টিনা মনীষকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে ঘরের ভেতরে ডাকে। এই মনীষ, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। নাকি আমার বোনকে দেখে লজ্জা পাচ্ছ? তোমার হাতে যে আইসক্রিমটা আছে সেটা তো গলে জল হয়ে যাবে। এসো এসো, ঘরে এসো। টিনারও মনীষকে দেখে ভীষণ পছন্দ হয়। এত সুন্দর লম্বা চওড়া ফর্সা ইঞ্জিনিয়ার ছেলে যে কেন তার দিদির মতো শ্যামলা মেয়ের কপালে জুটেছে সেই ভেবে টিনার মনে হিংসা হতে থাকে। মনীষ আর দেরি না করে ঘরের ভিতরে ঢুকে আসে। বাহ দিদি, তোর বরটাকে তো বেশ ভালোই দেখতে হয়েছে। ছোটবেলা থেকে ভাবতাম তোর মতো শ্যামলা মেয়ের কপালে কোনো কালো মোটা টেকো চাঁদ বড়ি জুটবে, কিন্তু এখন দেখছি ভালোই জুটিয়েছিস। আমি বিদেশে পড়াশোনা করেও এত সুন্দর বয়ফ্রেন্ড কোনোদিনও বানাতে পারিনি। এসব কথা বলিস না বোন, তোকে তো দেখতে অনেক সুন্দর। তোর কপালে আরো অনেক সুন্দর বর জুটবে। আর আমার বরের উপর কিন্তু একদম নজর দিবি না, এই আমি বলে দিলাম। হ্যাঁ টিনা, তোমার দিদি ঠিকই বলেছে। তুমি কত সুন্দরী, যে ছেলে তোমাকে পাবে তার ভাগ্য একেবারে খুলে যাবে। এত সুন্দরী বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সবার কপাল তার আমার মতো খারাপ না। এই কথা শুনে রমার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে কাউকেই কিছু বুঝতে দেয় না। এইভাবেই প্রায় কিছুদিন কাটে। মনীষ কোনো না কোনো বাহানায় টিনার সঙ্গে আলাদা করে সময় কাটাতে শুরু করে। সে রমাকে এই ব্যাপারে কিছু জানতে দেয় না। একদিন রমা তার বান্ধবীর বেবি শাওয়ারের অনুষ্ঠানে যাওয়ায় মনীষ এবং টিনা একাই বাড়িতে ছিল। টিনা, তোমার দিদি কিন্তু ভীষণ স্বার্থপর। এমন সুন্দরী বোনকে কেউ বাড়িতে একা রেখে চলে যায়? তোমাকেও তো নিয়ে যেতে পারতো নিজের সাথে। বলো, কতদিন পর বিদেশ থেকে এসেছো বলো তো, একটু তো ঘুরতে নিয়ে যেতেই পারতো। না না জামাই বাবু, দিদি আমাকে অনেকবার ওর সাথে যেতে বলেছিল, কিন্তু আমার আর ভালো লাগেনি। আর ওইসব বউ মানুষদের অনুষ্ঠানে আমি কি যাব? আমি তো এখনো আনম্যারিড। তাহলে ঠিক আছে, আজকে তুমি আমার সাথে ঘুরতে যাবে। চলো, আমি তোমাকে প্রিন্সেপ ঘাটে নিয়ে যাব। তারপর একটা রেস্টুরেন্টে খেয়ে আমরা দুজনে বাড়ি চলে আসবো। তবে হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু তোমার দিদিকে আর কিছু বলতে যেও না, জানো। টিনা নিজের জামাইবাবুর কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সে ঘরে গিয়ে সুন্দর করে রেডি হয়ে মনীষের সামনে আসে। তাকে একটা লাল কালারের ড্রেস পরে থাকতে দেখে মনীষের মনে ঘন্টা বেজে ওঠে। সে আর নিজের চোখ ফিরিয়ে নিতে পারে না। সে তার শালীকে নিজের বাইকে বসিয়ে ঘুরতে নিয়ে চলে যায়। তারা দুজনে সারাদিন অনেক অনেক মজা করে এবং রাত্রিবেলা তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। তোরা দুজনে কোথায় গিয়েছিলিস আমাকে না জানিয়ে? আর বাড়ি ফিরতে লেট হলো কেন? দুজনের মুখে হাসি যেন আর ধরছে না। এখন তো দেখছি তোকে আমার বাড়িতে রেখে ভুল করেছি। শোনো রমা, তোমার বোনের এতে কোনো দোষ নেই। ওকে বাড়িতে রেখে একা একা তুমি আনন্দ করতে গেছো। ও মন মরা করে বসেছিল, তাই আমি আমার শালীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আর শালী যদি এত সুন্দর হয় তাহলে কোন জামাইবাবু আছে বলো তো যে তার ঘুরতে নিয়ে যেতে ইচ্ছা করবে না?
ওফ দিদি, তুই বরাবরই ছোটবেলা থেকে আমার উপর হিংসা করিস, কিন্তু তুই এমন করে বলছিস আমি যেন তোর বরকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছি। সবেমাত্র আমার জামাইবাবু আমাকে নিয়ে একটু সময় কাটিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে শুনি? এই কথা বলে টিনা নিজের ঘরে চলে যায় এবং মনীষ ও রমার সাথে আর কোনো কথা বলে না। তারা দুজনে বাইরে থেকে ডিনার করে আসায় রমার হাতে রান্না করা খাবার নষ্ট হয়। এভাবেই যতই সময় অতিবাহিত হতে থাকে, মনীষ তার শালীর প্রতি আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। রমা নিজের চোখের সামনে এসব দৃশ্য দেখে আর মেনে নিতে পারে না। একদিন টিনা ঘরে সব কাজ করছে, সেই সময় মনীষ তাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে। ওয়াও ডার্লিং, তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আলমারিতে এত সুন্দর সুন্দর কুর্তি থাকতে তুমি এগুলো পরতে না কেন? সবসময় তো একটাই শাড়ি পরে বাড়িতে ঘুরে বেড়াতে। ঠিক সেই সময় সেখানে রমা চলে আসে। ছি মনীষ, তুমি কি করছো? আমার বোনকে সাত সকালবেলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো। লাজ শরমের মাথা একেবারে খেয়ে নিয়েছো তুমি। বাড়িতে তোমার বিয়ে করা বউ আছে, সেটা তুমি ভুলে গেছো? আরে রমা, তুমি এইখানে? আমি তো তোমাকে টিনা ভেবে ঘরে মানে তোমার জামা কাপড় পরে ও কি করছে? ও তো কখনো মডার্ন ড্রেস ছাড়া এইসব ইন্ডিয়ান ড্রেস পরতো না। জামাই বাবু, আমি আমার সব জামা কাপড় কাচতে দিয়েছি, তাই দিদির আলমারি থেকে ওর বিয়ের আগের একটা কুর্তি বের করে পরে নিয়েছিলাম। কিন্তু তুমি তোমার বউকেই চিনতে পারলে না। যতই আমি তোমার বউয়ের কুর্তি পরি না কেন, তাই বলে কি আমাকে তোমার বউ ভেবে তুমি জড়িয়ে ধরবে? এই কথা শুনে রমার মনে সন্দেহ আরো যেন ঘনিয়ে আসে। যতদিন যেতে থাকে, মনীষ আরো বেশি করে রমাকে উপেক্ষা করতে শুরু করে। একদিন টিনা, আমার মনে হয় আমি তোমাকে ভীষণ পছন্দ করে ফেলেছি। অফিসের কোনো কাজে আমার মন বসছে না, সারাদিন শুধু আমি তোমার কথাই ভেবে যাচ্ছি। এরকম করে চলতে থাকলে আমার তো শরীর খারাপ হয়ে যাবে। জামাই বাবু, আমারও তো একই অবস্থা, কিন্তু আমি তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম যদি তুমি আমার উপর রেগে যাও। আর আমি চাই না আমার জন্য আমার দিদির সংসার ভেঙে যাক। তোমাদের দুজনের বিয়ে হওয়ার আগে যদি তোমার সাথে আমার দেখা হতো, তাহলে এই সমস্যাটা হতো না। এতে সংসার ভাঙার কি আছে? এইসব তো আজকাল কোনো আইনত অপরাধ নয়। সরকার তো সবই পারমিশন দিয়ে দিয়েছে, আদালত বৈধ বলে ঘোষণা করেছে। তাই আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে টিনা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়, কিন্তু তার মনে লোক সমাজের ভয় হতে শুরু করে। সবশেষে নিজের মনের ভয় কাটিয়ে সে মনীষকে বিয়ে করতে রাজি হয়ে যায়। মনীষ তার বউ রমাকে কিছু না জানিয়েই টিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। আমি তোমাদের এই বিয়ে মেনে নেব না। আর বোন, তুই তো আমাকে বলেছিলিস তোর শরীর খারাপ লাগছে, তাই মনীষের সঙ্গে ডাক্তার দেখাতে যাচ্ছিস। তোরা আমাকে এইভাবে ঠকালি। আমি কিছুতেই এই বিয়ে মানবো না। এই বলতে বলতে রমা অজ্ঞান হয়ে যায়। মনীষ, দিদির কিছু হয়ে যাবে না তো? আমার খুব চিন্তা হচ্ছে। জানি দিদি আমাকে ওর সতীন হিসেবে মেনে নেবে না, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। চুপ করো তো, ওই সব শুধু নাটক। ওর কিছুই হবে না। আর তুমি বিয়ের পর তোমার ওই সুন্দর সুন্দর হাত দিয়ে বাড়ির সব কাজ করবে, এটা একদমই মানায় না। রমাকে আমাদের চাকর বানিয়ে রাখবো, তুমি চিন্তা করো না। মনীষ রমাকে বাড়িতে রেখে সবসময় টিনাকে নিয়ে ঘুরতে যাওয়া শুরু করে। ধীরে ধীরে তাদের পাড়ার সকলেই জেনে যায় যে মনীষ দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে। একদিন মনীষ এবং টিনা সিনেমা দেখতে যাওয়ায় রমা বাড়িতে সমস্ত কাজবাজ করে। সে বাজারে গেলে তার সঙ্গে পুলকা দেবীর দেখা হয়। রমা, শুনলাম নাকি তোমার বর তোমার বোনকে বিয়ে করে সতীন বানিয়ে বাড়িতে নিয়ে এসেছে। আজকালকার পুরুষ মানুষদের কোনো ভরসা নেই, কখন যে কি করে বসে, তাই জন্য আঁচলে বেঁধে রাখতে হয়। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার বোন বিদেশ থেকে সবেমাত্র দেশে ফিরেছে, তো তাই ও জামাইবাবুর সঙ্গে একটু ঘুরে বেড়াচ্ছে, এর থেকে বেশি কিছু নয়। তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। নিজের বরকে সামনে রাখতে পারোনি, ওর বা কি দোষ বলো তো? সুন্দরী মেয়ে দেখেছে, তাই ওর পা পিছলে গেছে। আমিও এসব নোংরামির মধ্যে আর কোনো কথা বলবো না। পরের বর পরমানন্দ, যত গোল্লাই চাই তত আনন্দ। এই বলে পুলকা দেবী সেখান থেকে চলে যায়। রমা চোখে জল ফেলতে ফেলতে বাড়ি চলে আসে। রমা এসব ব্যাপারে তার নিজের বুড়ি মাকে কিছুই জানায় না। যখনই তার মা তাকে ফোন করে, সে সব ঠিক আছে বলে কাটিয়ে দেয়। কিন্তু আজকে সে আর নিজের মনে যন্ত্রণা নিতে পারে না। সে নিজের মাকে ফোন করে সব ঘটনা জানায়। রমার মা টিনার এই অসভ্যতামি কিছুতেই মেনে নিতে পারে না। সে টিনাকে ফোন করে যা নয় তাই কথা শোনায়। টিনা এবং মনীষ রমার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। দিদি, তোর সাহস তো কম নয়। আমি তোকে হাজারবার বারণ করেছিলাম মাকে এই ব্যাপারে কিচ্ছু জানাবি না, তবুও তুই আমার কথা শুনলি না। তোকে আজকে আমি মজা দেখাবো, দাঁড়া। প্রথমে তোর বরকে কেড়ে নিয়েছি, এখন মনীষকে বলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। তারপর দেখবো বিবাহিত মেয়ে হয়ে কোন বাড়িতে গিয়ে উঠিস তুই।
এসব কুমিরের মতো চোখের জল ফেলে তুই যদি তোর মায়ের কাছে গিয়েও কাঁদিস না, তোর মা তোকে নিজের ঘরেও ঠাঁই দেবে না, কারণ তারও লোক সমাজের ভয় আছে, বুঝেছিস তো? আমি আর তোমাদের অত্যাচার সহ্য করতে পারছি না। তোমাদের দুজনের যদি মনে হয় আমাকে মেরে ফেলবে তাহলে মেরে ফেলো, কিন্তু আমি এই ঘটনা পুলিশকে গিয়ে জানাবো। রমা পুলিশকে খবর দেওয়ার জন্য বাড়ি থেকে বের হতে গেলে টিনা একটা ভারী ফুলের টব তুলে রমার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে রমার মাথা ফেটে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে মনীষ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই টিনা, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি করলে তুমি? এখন ওর যদি কিছু হয়ে যায় আমরা কাকে জবাবদিহি করব? পুলিশ তো আমাদেরই এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। টিনা সঙ্গে সঙ্গে চালাকি করে ফুলের টবটা মনীষের হাতে ধরিয়ে দেয় এবং নিজে ভালো মানুষের নাটক করে। আমি কোথায় কি করলাম? তুমি তোমার বউকে প্রথম থেকেই সহ্য করতে না পেরে ওকে ফুলের টবটা দিয়ে মাথায় মেরেছো, কারণ ফুলের টবটা তো এখন তোমার হাতে আর তোমারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। আমার নামে একদম ভুলভাল দোষ চাপাবে না। আর ভালোই তো হবে, তোমার প্রথম বউ মরে যাবে, তারপর আমি আর তুমি আনন্দে সংসার করব। তুমি এত বাজে মনের মানুষ, আমি সেটা ভাবতেই পারিনি। এর থেকে রমা অনেক ভালো। আমি যদি কোনো দোষ করেও থাকি, ও কখনো আমার ভুল ধরেনি। ও সবসময় আমার দোষকে নিজের মাথায় করে নিয়েছে, আর তাই জন্যই হয়তো আমি ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে পারিনি। এই বলে মনীষ রমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু রমার চিকিৎসা করে তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। প্রায় 24 ঘন্টা পর রমার জ্ঞান ফিরে আসে। মনীষ পুলিশ ডেকে নিয়ে আসলে রমা কিছুতেই সত্যি কথা বলতে চায় না। আপনার হাজবেন্ড যে আমাদের বললেন আপনার নিজের বোন নাকি আপনাকে মাথায় ফুলের টপ দিয়ে মেরেছে, এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস হবে। ওনার যাবজ্জীবন সাজা হওয়া উচিত। না স্যার, আমার বর হয়তো ভুল ভেবেছে। আমি জামা কাপড় মেলতে ছাদে গিয়েছিলাম, হয়তো বুঝতে পারিনি মাটিতে জল পড়েছিল, আর তাতেই আমার পা পিছলে গেছে। এতে আমার বোনের কোনো দোষ নেই। আর আমার পা পিছলে গিয়ে আমি ফুলের টবের উপর পড়েছিলাম আর আমার মাথা ফেটে গেছে। এরপরে আমার আর কিছু মনে নেই। রমার কথা শুনে পুলিশ সেখান থেকে চলে যায়। নিজের দিদির এরকম কথা শুনে টিনা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। মনীষও আর টিনার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না বলে ঠিক করে। দিদি, আমার খুব ভুল হয়ে গেছে রে। আমি তো সংসারে আগুন লাগাতে চেয়েছিলাম, কিন্তু আজকে তোর জন্য আমার মান সম্মান প্রাণ সব বেঁচে গেল। আমি কোনোদিনও তোর এই ঋণ ভুলবো না দিদি। রমা, আর আমি কখনো তোমাকে ঠকাবো না। তুমি আমার শ্রেষ্ঠ স্ত্রী। সুন্দরের মোহে আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার চোখে তোমার চেয়ে সুন্দরী বেশি আর এই পৃথিবীতে কেউ হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও রমা। রমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে তার বোন এবং বরকে ক্ষমা করে দেয়। টিনা আবার বিদেশে চলে যায় এবং রমা তার বরের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।